যেসব স্বনামধন্য ও সুপ্রতিষ্ঠিত লেখকেরা তাদের লেখা দিয়ে বাংলা সাহিত্য জগৎকে সমৃদ্ধ করেছেন, তাদের সৃষ্টি করা বিভিন্ন গল্প ও উপন্যাসকে শ্রোতাদের কাছে উপস্থাপন করাই আমার মূল লক্ষ্য। খোলা জানালা বেঙ্গলি অডিও স্টোরি থেকে আজকে শুনছেন পরিমল গোস্বামীর লেখা ভৌতিক গল্প আমাকে তবে কি ভেবেছিলেন। গল্প পাঠ করে শোনাচ্ছি বর্ণিতা দেপাল। আজকে আপনারা শুনছেন ভৌতিক গল্প আমাকে তবে কি ভেবেছিলেন। 1942 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর। তারিখটি মনে আছে। ওই তারিখে মেদিনীপুর জেলার উপর দিয়ে যে প্রচণ্ড ঝড় বয়ে গিয়েছিল তা সবারই মনে থাকবার কথা। আমি চলেছিলাম মেদিনীপুরের দিকেই, কিন্তু কেন এখন আর তা মনে করতে পারি না। খড়গপুর স্টেশনে ট্রেনের মধ্যে বসে সে ঝড়ের স্বাদ কিছু পেয়েছিলাম। শোনা গেল মেদিনীপুর লাইনের ওপরে একখানা মালগাড়ি পড়ে যাওয়াতে আমাদের গাড়ি অনির্দিষ্টকাল অচল অবস্থায় থাকবে। গাড়ির মধ্যে আরও এক ভদ্রলোক ছিলেন, তার নাম ভবতোষ চক্রবর্তী। প্রথম শ্রেণীতে সেদিন আমরা দুজন মাত্র যাত্রী। কলকাতা থেকে আসা অনেক সাহেব যাত্রী সে গাড়িতে ছিলেন, কিন্তু তারা সবাই ঝড়ের অবস্থা দেখে খড়গপুরে নেমে গিয়েছিলেন। এই ভবতোষ চক্রবর্তীকে আমি আগে কখনো দেখিনি। গাড়িতেই আলাপ, তবু কেন যেন একটা আত্মীয়তার গন্ধ পাচ্ছিলাম কাছে বসে। ঝড়ে অনির্দিষ্টকাল বসে থাকতে হবে জেনে তিনিও আমার সঙ্গে আলাপে উৎসাহী হয়ে উঠলেন। শ্রদ্ধেয় চেহারা, শিক্ষিত সুমার্জিত কথা, এবং আমার চেয়ে বয়সে কিছু বড়। তিনি প্রথম পরিচয় শেষ হলে আমাকে বললেন, মশাই, এই ঝড়ে আমার 1918 সালের 24শে সেপ্টেম্বরের এক ভয়াবহ ঝড়ের কথা মনে পড়েছে। সে ঝড় হয়েছিল পূর্ববঙ্গে, কিন্তু শুধু ঝড় বললে তার পরিচয় দেওয়া হয় না। সে এক প্রলয়ঙ্কর সাইক্লোন। মশাই, আপনি কি কখনো গোয়ালন্দ মহকুমার প্রধান শহর রাজবাড়িতে গেছেন? আমি বললাম, বিলক্ষণ। রাজবাড়ির 12 মাইল পশ্চিমেই তো আমার বাড়ি। অনেকবার গিয়েছি সেখানে। তার প্রত্যেকটি অংশ আমার চেনা। তাহলে ভালোই হলো, কারণ জায়গা জানা থাকলে আমার কাহিনীটাও সহজে বুঝতে পারবেন। শুনুন তবে, আমি ঢাকা মেলে কলকাতা যাব বলে স্টেশনে এসেছিলাম লক্ষ্মীকোল থেকে। 10টা সাড়ে 10টায় ঢাকা মেল আসে। তবে কোনো নির্দিষ্ট সময় রাখা সম্ভব হয় না, কারণ স্টিমারের সময়ের সঙ্গে তার যোগ। স্টিমার দেরিতে এলে মেল ট্রেনও গোয়ালন্দ থেকে দেরিতে ছাড়ে। যাই হোক, সেই দিন দুর্যোগের আবহাওয়া ছিল বলে আমি একটু আগেই এসেছিলাম স্টেশনে। কলকাতা যাওয়াটা জরুরি ছিল বলেই এমন দিনেও রওনা হয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে দুর্যোগটা এমন প্রলয় হয়ে উঠবে। আশ্বিনের ঝড় বেশিরভাগ সময় এমনই ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। এই ঝড়ের কথা নিশ্চয়ই শুনে থাকবেন। আমি বললাম, হ্যাঁ, সেই ঝড়ের মধ্যে 24 ঘন্টা বাস করেছি মশাই। সে কথা সবই মনে আছে। তাহলে তো ভালোই হলো। মনে আছে তো, হাজার হাজার মানুষ, গরু, ছাগল, ভেড়ার অপঘাত মৃত্যু। 1910-এর সাইক্লোনে যেমন এবারেও তেমনি কত যে নৌকো আর স্টিমার ডুবেছিল। ওহ, মনে করতেও ভয় হয়। বড় বড় গাছ সব ভেঙে পড়েছিল। ঝড়ের শব্দ গাছপালার দেশে কেমন যেন একটা করুণ কান্নার মতো শোনায়। ঘুরে ঘুরে ঘূর্ণিবায়ুর সাইক্লোন, প্রবল বৃষ্টি সেই ঝড়ের সঙ্গে পাগলের মতো নেচে নেচে বেড়াচ্ছিল। প্রকৃতির রাজ্যে এমন বিরাট হাহাকার ধ্বনি আমি এর আগে আর শুনিনি। শুনুন, বেশ মনোযোগ দিয়ে শুনুন, নইলে আমার বলার উৎসাহ থাকবে না। আমি বললাম, না না, প্রত্যেকটি কথা মনোযোগ দিয়ে শুনছি, আপনি বলে যান। শুনুন, আমি আগেই টিকিট কিনেছিলাম, কারণ তা নইলে ওয়েটিং রুমে বসবার অধিকার পেতাম না। বসে আছি সম্পূর্ণ একা। রাত বাড়ছে, তখন 10টা প্রায় বাজে। ঢাকা মেল ট্রেনের কোনো খবর নেই, মানে ঘন্টা বাজার কোনো লক্ষণ নেই। প্ল্যাটফর্মটা আকাশ খোলা। বেরিয়ে আসতে হলে ঝড়ের হাতে পড়তে হয়। অতএব অসহায়ের মতো বসে আছি। ঘরে কেরোসিনের যে আলোটি দয়া করে জেলে দিয়ে গেছে স্টেশনের লোকেরা, তার মৃদু আলোয় এবং উগ্র গন্ধে ওয়েটিং রুমের মধ্যে এক ভৌতিক পরিবেশ। আমার পরিচিত বাড়ি কাছেই আছে, রাজা স্কুলের হেডমাস্টার ত্রৈলোক্যনাথ ভট্টাচার্যের বাড়ি। গেলেই আশ্রয় পাওয়া যায়।
অথচ এমন প্রলয় মাথায় নিয়ে ঘরের বাইরে যায় কার সাধ্য? কি ভয়ানক শীত করছে, অথচ সঙ্গে গায়ে দেবার মতো মোটা কোনো চাদর নেই। আমি বললাম, আমারই হেডমাস্টারের কথা বলছেন যে? তাই নাকি? ভালোই তো, কিন্তু গল্পটা শুনুন। ঝড় ক্রমে বেড়ে চলেছে। মনে হচ্ছে যেন সেই ঝড়ে বিধ্বস্ত হাজার হাজার মানুষের আর্তনাদ আমার কানে এসে বাজছে। বুঝতে দেরি হলো না যে এমন ঝড়ে ঢাকা স্টিমার গোয়ালন্দ ঘাটে ঠিক সময় এসে পৌঁছবে না। হয়তোবা স্টিমার এতক্ষণে সেই উন্মত্ত পদ্মায় ডুবেই গেছে। মনে হতেই শিউরে উঠলাম। অভিজ্ঞতা ছিল আর এক দুর্যোগের রাত্রির। সেদিন আমি স্টিমারে বসে কাঁপছিলাম। ঝোড়ো মেঘে ঢাকা কালো তরল আকাশটা যেন বর্ষার কালো নদীর সঙ্গে এক হয়ে মিশে গিয়েছিল। মশাই, কল্পনায় মেতেছিলাম, স্টিমার ডুবির কল্পনায়। ভাবলাম, আজ যদি সত্যি স্টিমার ডুবে গিয়ে থাকে তবে তো সর্বনাশ। গাড়ি আর আসবে না। সমস্ত রাত এইখানে একা বসে কাটাতে হবে। আলোটার আয়ুও যেন ফুরিয়ে আসছে। এমন সময় মশাই, দরজায় ঠক ঠক আওয়াজ। আমি আনন্দে লাফিয়ে উঠে দরজা খুলে দিলাম, আর সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস এসে ঘরে ঢুকলো। খুব ভাগ্য যে আলোটা নিবু নিবু করেও নিবল না। দমকা বাতাসের সঙ্গে আর প্রবেশ করলো একটি বিদ্যুতের রেখা। বিশ্বাস করবেন না মশাই, আমি শপথ করে বলছি আমি স্বপ্ন দেখিনি। যা দেখলাম তা স্বপ্নে দেখা যায় না। আমার সামনে সর্বাঙ্গ ম্যাকিনটসে মোড়া এক নারী। সেই অপ্রত্যাশিত পরিবেশে তাকে হঠাৎ দেবী বলে ভুল হয়েছিল, কিংবা হয়তো ভুল হয়নি, ঠিকই দেখেছিলাম। ঘরের মৃদু আলোতে চকিতে তার মুখখানা দেখলাম। কতদিনের আত্মপ্রত্যয় আর সরলতা সে মুখে একটা অনির্বচনীয় সুন্দর ছাপ এঁকে রেখেছে। বয়স 25-এর বেশি হবে না, বাঙালি মেয়ে, অথচ চাল চলনে কোনো সংকোচ নেই। আমি স্তম্ভিত। কিছুক্ষণ কথাই ফুটল না মুখে। শেষে অস্ফুট স্বরে জিজ্ঞাসা করলাম, ঢাকা মেলের প্যাসেঞ্জার? না, আমার নাম মিস মণ্ডল। আমি এখানকার গির্জা থেকে আসছি, সেবা কাজে বেরিয়েছি। অনুমান করলাম এখানে ওয়েটিং রুমে কোনো যাত্রী হয়তো বিপন্ন হয়ে পড়েছেন, একবার দেখা দরকার। আমি মশাই আরো স্তম্ভিত হলাম এ কথা শুনে। বললাম, এই সাইক্লোনের দুর্যোগে এলেন কি করে? সে কথা ভাবিনি। বলেন কি? না ভাবলেও তার ধাক্কাটা তো লেগেছে গায়ে। কি ভীষণ ঝড় হচ্ছে বাইরে। তরুণী হেসে বললেন, ঝড়ের সাধ্য কি একটা মানুষকে তার কর্তব্য থেকে সরিয়ে নেয়? ক্রাইমিয়ার মৃতপ্রায় সৈন্যদের কান্না শুনে আর একদিন আর এক তরুণী এর চেয়ে কঠিন বাধা পার হয়ে ছুটে গিয়েছিল সেখানে। আপনি ওসব কিছু ভাববেন না। আপনার জন্য আমি কি করতে পারি তাই বলুন। আমি তখন শীতে কাঁপছিলাম। বললাম, এ সময় গরম দুধ খেতে পারলে ভালো হতো, অথবা চা। কিন্তু তা তো আর এখন পাওয়া সম্ভব নয়। অগত্যা গায়ে দেবার মতো কিছু পেলে আর কিছু না হলেও চলবে, কিন্তু তাই বা পাওয়া যাবে কোথায়? আমি ভবতোষবাবুকে বাধা দিয়ে বললাম, আপনি এমন সব অসম্ভব প্রস্তাব করলেন তার কাছে? ভবতোষবাবু বললেন, তখন সেই মুহূর্তে নিজেকে ভুলে গিয়েছিলাম, অত্যন্ত স্বার্থপর হয়ে উঠেছিলাম। কিন্তু শুনুন, মিস মণ্ডল আমার কথায় একটুখানি ভেবে বললেন, চলুন আমার সঙ্গে, কোথাও কিছু মেলে কিনা। আমি বললাম, অসম্ভব। বেরোতে পারলে তো আমার চেনা বাড়ি কাছেই আছে, যদিও এখনো আছে কিনা বলতে পারি না। কিন্তু বেরোলে যদি গাছ ভেঙে মাথায় পড়ে, কিংবা উড়ে আসা একখানা টিন যদি গলা কেটে বেরিয়ে যায়। মিস মণ্ডল হেসে বললেন, গাছ যা ভাঙার সব ভেঙে গেছে, শুধু ঝড় আর বৃষ্টি। শীত করছে? বেশ তো, আমার গায়ের কোটটা খুলে দিচ্ছি, গায়ে জড়িয়ে নিন। লজ্জায় সংকোচে মশাই আধমরা হয়ে গেলাম। একজন যুবতীর কাছে আমার ভীরুতা এমনভাবে আত্মপ্রকাশ করবে ভাবতে পারিনি। কিন্তু তার প্রস্তাবটাও খুব যে সঙ্গত ছিল তা নয়। একটু যেন অতিরিক্ত সাহস মেয়েটির। প্রাণের ভয়ও নেই, কিন্তু এসব কথা ভেবে লাভ নেই। আমি একটুখানি কৃত্রিম সাহস ফুটিয়ে একটু জোরের সঙ্গেই বললাম, আমি যাব না।
কারণ আপনাকে এতটা কষ্ট দিয়ে আমি সামান্য একটুখানি সুবিধা ভোগ করতে পারবো না। আমার এসবের এতটা দরকার নেই যাতে তার জন্য আপনাকে মরতে হবে। আমার কথায় মিস মণ্ডল উচ্চস্বরে হেসে উঠলেন এবং বললেন, ঠিক আছে, ঠিক আছে। বলেই একা বেরিয়ে গেলেন দরজা খুলে। আমি তাকে বাধা দিতে যাবার আগে তিনি ঝড়ের মধ্যে মিলিয়ে গেলেন। তিনি আমাকে এতখানি ছোট করে দিয়ে গেলেন ভেবে আত্মগ্লানিতে মনটা ভরে উঠল। তার হাসির কাছে আমি পরাজিত হলাম। চার্চের মেয়েরা কি যন্ত্র? খ্রিস্টানদের সেবা ধর্ম যে এত কঠিন আর এমন বিপজ্জনক অবস্থাতেও অবিচল থাকে, তা কিসের জন্য? ভাবতে লাগলাম। ব্যাপারটা চোখে দেখা ছিল না, তাই আগে অবিশ্বাস্য মনে হতো। কিন্তু কোথায় গেলেন তিনি? সব কিছু ভুলে এই প্রশ্নটাই বারবার মনকে উতলা করে তুলতে লাগলো। এদিকে সাইক্লোনের বেগ কমার কিছু মাত্র লক্ষণ নেই এবং মনে হচ্ছে তা যেন ক্রমে বেড়েই চলেছে। বৃষ্টির ছাট একটুখানি যা লেগেছিল তাতেই আমার হাত জমে আসার উপক্রম হয়েছিল। এমন অবস্থায় শুধু রাতে নয়, দিনেও লক্ষ্মী কোলে ফিরে যেতে পারবো কিনা সন্দেহ, এবং কবে যেতে পারবো তাও জানি না। কিন্তু একজন যুবতী এই ঝড়ের মধ্যে এত রাতে একা বেরিয়ে গেলেন শুধু আমার একটুখানি আরামের জন্য। এই ব্যাপারটি আমাকে শেষ পর্যন্ত অত্যন্ত বিচলিত করে তুলল। এখন তিনি কি বস্তু পাবেন এই বিধ্বস্ত শহরে? ভয়ও পেলাম বেশ, যদি তার কোনো বিপদ ঘটে। কিন্তু না, আমার সৌভাগ্য, মিস মণ্ডল আগের মতোই সর্বাঙ্গ ম্যাকিনটসে ঢেকে এসে প্রবেশ করলেন আমার সেই ওয়েটিং রুমে। দেখলাম অসম্ভবকে সম্ভব করেছেন। একটা ছোট থার্মোস ফ্লাক্সে গরম দুধ আর একখানা কম্বল তার কোটের আড়াল থেকে বেরোলো। আমার কিছু বলবার ছিল না, বিনা কথায় তার আদেশ পালন করলাম। দুধ খেলাম এবং কম্বলটি গায়ে জড়িয়ে নিলাম। মিস মণ্ডলের প্রতি করুণায় মন ভরে উঠল। অবশ্য সেটি একজন ভীরু আর অক্ষম পুরুষের করুণা। তবু কৃতজ্ঞ দৃষ্টিতে চেয়ে চেয়ে তার মুখখানা দেখছি। স্নেহ কোমল অথচ দৃঢ় সে মুখখানা। মুখের রং ছায়া স্নিগ্ধ, গৌর নয়। নাকও একটুখানি মোটা। চোখ দুটি আয়ত, চোখের তারা গাঢ় কালো নয়। ঠোঁট পুরু, ভ্রু দুটি ভারী সুন্দর, মনে হয় যেন মেকআপ পেন্সিলে আঁকা। জীবনের একটা বিশেষ লক্ষ্য স্থির হয়ে গেলে মুখে যে একটা শান্ত ভাব ফুটে ওঠে, গম্ভীর চাপল্যহীন অথচ সরল, মধুর এবং নিষ্পৃহ, তেমনি সে মুখখানি। দেহটি 5 ফুটের বেশি দীর্ঘ নয় এবং মাঝারি গড়ন, সব সময়ে যেন ছুটে চলবার জন্য ব্যস্ত। তবু সব ছাপিয়ে কেমন যেন একটা বেদনাবিদ্ধ চাহনি সোজা মর্মে এসে লাগে। ভবতোষবাবু একটুখানি থামলেন, তার দৃষ্টিও উদাস হয়ে আসছে। খড়গপুর স্টেশনে তখনও ঝড়ের আঘাত এসে লাগছে ঘুরে ঘুরে। তিনি মিনিট খানেক চুপ করে থেকে আবার বলতে আরম্ভ করলেন, আমি মিস মণ্ডলের দিকে চেয়ে আছি, মুখ ফেরাতে পারছি না। তার প্রতি এতক্ষণে কেমন যেন একটা মমত্ব বোধ জেগে উঠেছে। আমার আর কোনো দিকে তখন কোনো খেয়াল নেই। কোথায় ঝড়, কোথায় আর্তনাদ, ওসব তখন আমি সব ভুলে বসে আছি। তখন আমার কাছে একমাত্র সত্য মিস মণ্ডল। তাকে আমি অত্যন্ত প্রীতিপূর্ণ স্বরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মিস মণ্ডল, আপনি ঝড়ে বিপন্ন বহু লোককে ফেলে আমাকে কি করে খুঁজে বার করলেন? এ আমার সৌভাগ্য। আপনি জানলেন কি করে আপনার সম্পূর্ণ অপরিচিত এই আমি এখানে একা আটকে পড়ে ছটপট করছি? মিস মণ্ডল একটু ইতস্তত করলেন, তারপর বললেন, না না, সে কথা শোনানোর মধ্যে একটা অহংকার ফুটতে পারে, তাই বলতে সংকোচ হয়। আমি বললাম, তবে থাক মিস মণ্ডল, যেটুকু আপনার কাছে পেলাম তারই ঋণ কখনো শোধ করতে পারবো না। এই ঋণের কথা থাক ভবতোষবাবু, তবে শুনুন, সেবা আমাদের কর্তব্য। এ কর্তব্য আজ রাতে আমি একা করছি না। রাজবাড়ি গির্জার অন্তত 20-22 জন সেবিকা মিলে এ কাজ আরম্ভ করেছি। আর আমার ভাগে যে এলাকাটি পড়েছে, সে এলাকার সব কাজ সেরে এসেছি আপনার কাছে। রাজবাড়ি গির্জায় তো আপনাদের আগে কখনো দেখিনি। এ কথার উত্তরে মিস মণ্ডল বললেন, আমরা মাত্র 2 দিন হলো এখানে এসেছি। আমি নিজে এসেছি মেদিনীপুর থেকে। আমরা সবাই ঝড়ের আরম্ভ থেকেই কাজ করছি, যে যতটুকু পারি করে ধন্য হয়েছি।
তাহলে এবার আসি। ভবতোষবাবু আরও একটুখানি থেমে বলতে লাগলেন। বুঝতেই পারছেন মশাই, এ কথায় আমার মনের অবস্থা কি দাঁড়াতে পারে। সেই ওয়েটিং রুম থেকে মিস মণ্ডল যেমন হঠাৎ চলে যাবেন, সে কথাটা এতক্ষণ মনেই আসেনি। যেন একটা সুন্দর সুখ স্বপ্ন হঠাৎ ভাঙতে চলল। আমি যে কোনো সংকটে বুদ্ধিহারা হয়ে পড়ি। তাই তার দিকে আদৌ না ভেবে বলে বসলাম, সে কিছুতেই হয় না মিস মণ্ডল, আপনি আমাকে এই অবস্থায় রেখে যেতে পারেন না। দেখছেন তো বাইরের ঝড় আরও বেড়েই চলেছে। মিস মণ্ডল মৃদু হেসে বললেন, বেশ, আরও কিছুক্ষণ বসে যাই, কিন্তু খুব বেশিক্ষণ থাকা সম্ভব হবে না ভবতোষবাবু। দুজনেই মশাই আমরা চুপচাপ কয়েক মুহূর্ত বসে রইলাম। মেষ মণ্ডলের মনে প্রবেশের আমার কোনো উপায় ছিল না। আমি শুধু আমার মনের কথাটাই বলতে পারি। তার সান্নিধ্য আমার জীবনে এক নতুন অভিজ্ঞতা। মনে করুন মশাই, সেই দুর্যোগের রাত্রে যখন সমস্ত আকাশ বাতাস পর্যন্ত আর্তনাদ করছে, মানুষের হাহাকার মর্মে এসে বাজছে, যখন এত কাছে এসে আমি মাত্র 2 মাইল দূরে রাজবাড়ি স্টেশনের ওয়েটিং রুমে বসে নিজেকে মহাসাগরের দ্বীপে নির্বাসিত মনে করছি, ঠিক সেই মুহূর্তে এমন এক করুণাময়ীর আবির্ভাব, তা যেন আমার জীবনেরই এক মহা আবির্ভাব। সে কথাটা তখন আমার সকল সত্তা অনুভব করতে পারছিল। তাই সেদিন যা করেছি তার জন্য আমি আমাকে অবশ্যই ক্ষমা করেছি। সম্ভবত আপনিও করবেন। আমি মশাই মিস মণ্ডলের সঙ্গে পরিচিত হবার জন্য বড়ই ব্যাকুল হয়ে পড়লাম, কিন্তু কিভাবে যে কথাটা আরম্ভ করব তা ভাবতে একটু দেরি হলো। বাইরে থেকে কেউ দেখলে মনে করতে পারত মিস মণ্ডলকে আমি অকারণ বসিয়ে রেখেছি, হয়তো তাই। কিন্তু আমার মনের মধ্যে যে তার সঙ্গে কথা বলছে অবিরাম, আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় আত্মীয় যে তিনি, এ কথা আমার মনের গভীরতম দেশে সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। তাই আমার মনের কাছে এমন একটি অসঙ্গত মুহূর্ত কিছু মাত্র অসঙ্গত বোধ হলো না। তাই তার সঙ্গে কথা বলতে গিয়ে সম্পূর্ণ ভুল পথে চলতে লাগলাম। মশাই, তাকে কি বললাম সব শুনুন, তাহলেই বুঝতে পারবেন আমি যা বলেছি তা কত সত্য। আমি এসেছি ঢাকা মেলের প্যাসেঞ্জার হয়ে। ঝড়ের জন্য বিপন্ন হয়ে ওয়েটিং রুমে পড়ে আছি। রাত বাড়ছে, ঝড় বাড়ছে। এমন সময় স্বর্গের কোনো দেবী সেবিকার মূর্তিতে দেখা দিয়ে আমার দুঃখ দূর করলেন। সেই দেবীকে আমি মূঢ়তাবশত কি কথা বললাম তা একবার অনুধাবন করুন মশাই। কৃতজ্ঞতার বদলে তত্ত্ব কথা। তাকে বললাম, মিস মণ্ডল, আপনার বয়স যে খুব বেশি নয় তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই বয়সেই মনের সেই জোর আপনি কোথায় পেলেন, যার উপর ভরসা করে আপনি এই কঠিন সেবা ধর্মকেই জীবনের ব্রত করে তুলতে পেরেছেন? মিস মণ্ডলের ভ্রু কুঞ্চিত হলো। বললেন, সে আপনি বুঝবেন না ভবতোষবাবু। আমি তার কথার পিঠে কথা যোগ করে বললাম, মনকে কিছু দিনের জন্য জোর করে অনেক কিছু মানানো যায়, কিন্তু মন জিনিসটার কতটুকু পরিচয়ই বা আমরা জানি। আর এ কথাও তো সত্য যে কালের বদলে মনেরও একটা বদল ঘটে। অবশ্য আপনি সে কথা জানেন। মিস মণ্ডল একটুখানি অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলেন। বললেন, না, আমাদের মনের বদল হয় না। মশাই, আমি কেন যে হঠাৎ এই প্রসঙ্গ তুললাম তা আমি তখন কিছুই বুঝতে পারিনি। যে কথা চলছিল তার সঙ্গে এর কোনো সঙ্গতি নেই। বোধহয় আমার মন ভেতরে ভেতরে অনেক কথা আগেই বলেছে, তাই হঠাৎ মিস মণ্ডলকে তার মন বদলের কথা বলা উচিত হয়নি, এবং এ প্রসঙ্গ এ সময় কোনো মতেই উঠতে পারে না। বিষয়টা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কিন্তু তবু তো নিজেকে ঠেকাতে পারলাম না। আমি তার নীরবতার সুযোগ নিয়ে বললাম, মনকে যন্ত্র বানানো সব সময় চলে না। হয়তো আপনি শপথে আবদ্ধ, কিন্তু হয়তো এর জন্য একদিন অনুতাপ করবেন। মেষ মণ্ডলের চোখে আগুন জ্বলল। মানুষের সেবার ধর্মটি আজ সত্য, কাল মিথ্যা হয়ে যাবে? না, তা হয়তো হবে না, কিন্তু সেবা ধর্মের নামে শপথ গ্রহণটাও ঠিক মনে হয় না। আপনি তবে কি বলতে চান? বলতে চাই যে মনের স্বাভাবিক বিকাশ বন্ধ না করেও এমনভাবে সেবা প্রতিষ্ঠান গড়া চলে যাতে সেবা ধর্ম সহজ হয়। দেখুন ভবতোষবাবু, আমরা শপথবদ্ধ, আমাদের অন্য কিছু ভাবতে নেই।
যারা আমাদের চালাচ্ছেন, আপনার কথা তাদের কাছে গিয়ে বললে বোধহয় ভালো হয়। আমাকে কিছু বলবেন না। আমি বললাম, শপথ তাহলে ঠিক, কিন্তু ওই কথাতেই তো প্রমাণ হচ্ছে স্বেচ্ছাব্রত নয় এটা। স্বেচ্ছায় শপথ গ্রহণ করেছি, নয় কেন? আমি বললাম, না তা হয় না। পিস্তলের মুখে লোকে যেমন আদেশ পালন করে, শপথের মুখেও তেমনি আপনারা আদেশ পালন করছেন। দুইয়ের মধ্যে কোনো তফাৎ নেই। মিস মণ্ডল বললেন, আপনার যুক্তিতে ভুল আছে। সৈন্যরা কড়া নিয়মে চলে বলেই আপনারা যুদ্ধে যেতেন। তারা মনের বিকাশ নিয়ে তত্ত্ব আলোচনায় মাতলে যুদ্ধ করতে পারত না। মশাই দেখছেন আমি কেমন গায়ে পড়ে ক্রমে তর্কে ডুবছি। বললাম, ঠিক কথা, কিন্তু সেনাগিরির একটা সীমা আছে, তার কাজেরও সীমা আছে। কাজ শেষ হলে প্রত্যেকে জীবনকে পুরো উপভোগ করতে পারে, কিন্তু আপনাদের কোথায় সীমা? মশাই, কোথায় মিস মণ্ডলকে আমার কৃতজ্ঞতা জানাবো তা নয়, ক্রমে তাকে শত্রু বানিয়ে চলেছি। মজাটা দেখুন একবার। মনস্তত্ত্ব বিষয়ে জ্ঞান থাকলে বিশ্লেষণ করতে থাকুন মনে মনে। নিজেকে কোনো মতেই ঠেকানো গেল না। বোধ হয় একটি মেয়ের সামনে হঠাৎ পৌরুষের বৃথা অহংকার জেগে থাকবে। আশ্চর্য মানুষের মন, যিনি নিজের জীবন তুচ্ছ করে এই সর্বনাশা দুর্যোগের মধ্যে আমার জন্য এতখানি অপ্রত্যাশিত আরাম এনে দিলেন, তার কাছে পৌরুষ ফলাতে গেলাম আমি। এজন্য নিজের উপর কি পরিমাণ বিরক্ত হয়ে উঠেছিলাম তা আমি কাউকে বোঝাতে পারবো না। আমার মনে বোধ হয় একটা দুর্দান্ত রকমের হীনতা বোধ জেগে থাকবে, কারণ আমার ভীরুতা মিস মণ্ডলের কাছে প্রকাশ হয়ে পড়েছে অনেক আগেই। ঝড়ের মধ্যে আমি তার সঙ্গে বাইরে বেরোতে রাজি হইনি, অথচ আমার নিজেরই কাজ সেটা। সেজন্য হয়তো আমার অবচেতন মনের একটা ক্ষোভ ছিল, অথচ আমার মনের চেতন অংশ তখন তার পায়ের ধুলোয় লুটিয়ে পড়ে ধূসর হচ্ছে। মশাই, মানুষের মনে দুটো মোটা ভাগ আছে, একটার সঙ্গে আরেকটার বিরোধ চিরকালের। তাই মানুষ যা ভাবে তা সব সময় করতে পারে না। ভিতরে একটা অদৃশ্য মোটর আছে, সেই তাকে চালিয়ে নিয়ে বেড়ায়। তার উপর চেতন মনের খুব বেশি হাত নেই। তবু প্রাণপণে নিজেকে ধরে রাখবার চেষ্টা করলাম। ব্রেক কষতে লাগলাম মনের ইঞ্জিনের, যদিও স্টিয়ারিংটি ধরা রইল মনের অপর অংশের হাতে। খড়গপুর স্টেশনে গাড়ির মধ্যে বসে এসব বলতে বলতে ভবতোষবাবু ক্রমে আবেগপ্রবণ হয়ে উঠতে লাগলেন। বাইরে ঝড় চলছে অবিরাম। তিনি বলতে লাগলেন, শুনুন, সে এক অতি মারাত্মক অবস্থা। আমি মিস মণ্ডলের মনের কোণের কোনো দুর্বল অংশে আঘাত করে বসেছি অনিচ্ছা সত্ত্বেও, ও তা ভেবে সংযত হওয়ার শেষ চেষ্টা করতে লাগলাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে সে চেষ্টা আমি তাকে দেখাতে পারছি না। তাই মিস মণ্ডল যখন সৈন্যদের উপমা দিচ্ছিলেন, আমি সে সময় তার যুক্তির ভুল দেখিয়ে দেবার সঙ্গে সঙ্গে তিনি বেশ একটু উত্তেজিত হয়ে উঠলেন। আমি আবার নিজেকে ভুলে তাকে বলতে লাগলাম, দেখুন, যদি কোনো দিন, কোনো দূর ভবিষ্যতের কথা আমি বলছি না, ধরুন যদি কালই আপনার হঠাৎ মনে হয় আমি একই করছি, যদি মনে হয় এই মিথ্যা শপথ বাক্য সেবা কাজের চাপানো কর্তব্যবোধের সত্যটা শেষ সত্য নয়, যদি মনে হয় এসব ছেড়ে বিয়ে করে স্বামী সন্তানাদি নিয়ে কোনো এক নিরালায় বাস করব, তখন কি হবে? মিস মণ্ডল হঠাৎ যেন দপ করে চলে উঠলেন এবং আমাকে কঠিনতম রূঢ় ভাষায় কি যেন একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিলেন। উত্তেজিত হওয়া সেবিকাদের ধর্ম নয়, কিন্তু তবু তো দেখলাম শপথবদ্ধ মন থেকে সে শপথ সরে যেতেও পারে। বাইরে তখন ঝড় চলছে ভয়াবহ। এতক্ষণে আমি যেন আত্মস্থ হলাম, অন্যকে নীতি কথা শোনাচ্ছি। আমি নিজে কটা নীতি মান্য করে চলেছি। আমি কৃতজ্ঞ হয়ে মিস মণ্ডলকে হারাতে চাই না। তত্ত্ব কথা শুনিয়ে তাকে আমি দুর্বল করে ফেলতে পারি, কিন্তু আমার এই কারার দুর্ভোগ থেকে যিনি স্বর্গের দেবীর মতো আবির্ভূত হয়ে আমাকে বাঁচিয়ে দিচ্ছেন, তাকে মানব জীবনের কর্তব্য শেখানোর আমার কি অধিকার আছে? আমার মশাই, এও এক অদ্ভুত মনস্তত্ত্ব। যে মুহূর্তে মিস মণ্ডলের দুর্বলতা আমার কাছে প্রকাশ হয়ে পড়ল, সেই মুহূর্তে আমি আমার গ্লানি ভুলে গেলাম। আমি আমার কথার সুর পাল্টে ফেলে অতি অনুনয়ের সুরে তার কাছে ক্ষমা চাইলাম। বললাম, আপনি এই যে আমার কাছে এসেছেন আমার জীবনদাত্রী রূপে, এই যে আমার কাছে কত বড় সৌভাগ্য সে আমি জানি, এবং এও আমি বিশ্বাস করি সাধারণ মানুষের সাধ্য নয় এ কাজ। শুধু শপথবদ্ধ হলেই এ কাজ করা যায় না।
শপথের মধ্যে অনেক ফাঁক থাকে, অনেক ফাঁকির সুযোগ থাকে। এ তার চেয়ে অনেক বড়। এ মানুষের কাজ নয়, তার সাধ্য নয়। আমি আপনাকে দেখে, আপনার সব কিছু দেখেও মনে করতে পারছি না যে আপনি আমাদের জানাশোনা জগতের কেউ। মনে হয় যেন স্থূলদেহী কোনো মানুষ এত বড় দুর্যোগ ঠেলে চলতে পারে না। যেন আপনার আত্মিক শক্তিটাই আপনার সব। যেন আপনি সবখানি আত্মা। মিস মণ্ডলের মন ভিজল এতক্ষণ পরে। তিনি বেদনাবিদ্ধ মৃদু হাসি হেসে বললেন, আমাকে তবে কি ভেবেছিলেন এতক্ষণ? এত ঝড়েই আমি... বলেই তিনি দেয়ালের দিকে পিছিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন। তারপর আমাকে হতবাক করে তিনি দেয়ালের সঙ্গে মিলিয়ে গেলেন। মশাই শুনছেন? মেষ মণ্ডল দেয়ালের সঙ্গে মিলিয়ে গেলেন। তারপর আমি নিজেকে ভুলে ছুটে বাইরে চলে গেলাম, যদি তাকে ধরতে পারি। তারপর কি হলো মনে নেই। একটা উড়ন্ত টিন ছুটে আসছিল আমার দিকে, এইটুকু মনে আছে শুধু। কি আশ্চর্য ভবতোষ বাবু, মিস মণ্ডল দেয়ালের সঙ্গে মিলিয়ে গেলেন। কেমন করে মেলালেন? এমন কথা আগে তো কখনো শুনিনি। ভবতোষবাবু আসন থেকে উঠে আমাদের কামরার বাথরুমের দরজাটার পাশে কাঠের দেয়ালের সঙ্গে পিঠ রেখে দাঁড়িয়ে বললেন, ঠিক এইভাবে তিনি দাঁড়িয়েছিলেন, এবং ঠিক এইভাবে। তারপর তাকে আর কিছু বলতে হলো না। দেখলাম কামরার মধ্যে ভবতোষবাবু নেই। তিনি কাঠের সঙ্গে মিলিয়ে গেছেন। আমি গিয়ে তেমনি মিলিয়ে যেতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কাঠের দেয়ালে প্রাণপণে পিঠ ঠেলতে লাগলাম, কিছুই হলো না। 1910-এর সাইক্লোনের পর থেকে হাওয়ায় ঘুরে বেড়াচ্ছি। বড় দুর্বল মনে হয় নিজেকে। 1919-এর শক্তি বেশি। অগত্যা আমি ধীরে ধীরে কাঁচের জানলা খুলে দিয়ে বাইরের হাওয়াতেই মিলিয়ে গেলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক পরিমল গোস্বামীর লেখা ভৌতিক গল্প আমাকে তবে কি ভেবেছিলেন। খোলা জানালা বেঙ্গলি অডিও স্টোরি থেকে গল্প পাঠ করে শোনালাম বর্ণিতা দেপাল। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে খোলা জানালা বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এগুলোরও অনুরোধ জানাচ্ছি। প্রতি শ্রোতা বন্ধুকে আমার অশেষ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসছি আবার নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।